নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাঠ করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে নেওয়া ভূতের গল্প ভৌতিক পালঙ্ক। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকালবেলা বেন্টিং স্ট্রিটের বাঁদিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলেছিল। সমস্ত আপিসে সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার, আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গুলির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল, খগেন, বাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। বললাম, তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি চলে গিয়েছিলে। আর একটু হলে ভাগ্যিস ডাকলাম। সরি, আমি এখন বিশেষ ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছ শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য! না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে। আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে কার্যসিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতেই হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে কেনা বেচার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীনাদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বের করে বলল, পড়ো। বুঝলাম। তার রহস্যজনক শব্দটার মানে কি? ওইটা তো আমায়ও ভাবিয়ে তুলেছে। কোনো হদিশ করে উঠতেই পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল। পেয়েছি, এই গলি। সন্ধ্যা স্থিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জেগে উঠল। চীনা পল্লীর, চীনা আবহাওয়ার রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে এক ঝাঁকুনি দিয়ে উঠল। তু কোথাকার! এতটা এগিয়ে এসে কখনোই ফেরা যাবে না। গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোন গতিকে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর থেকে কয়েকটা বাদুড় ডানা শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড। তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছালাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা, পঙ্গু প্রায়
বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম, সেখানে তো কারুর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ডটা কি? সকলের মুখেই কৌতূহলের চাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলি লোক, কিন্তু কারুর মুখে একটি কথা নেই। ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধা মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না। তার সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর একটি হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে একটি খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিক গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়। দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে একেবারে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। কিনবার জন্য সকলেরই কি সে ব্যাকুলতা, দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। সে দেখল, সেই বলল, চমৎকার। সেখানে থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরে গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। তথাস্তু, এই বলে বাড়ি চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত ঘুম হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে সেটা আমি আগে থেকে বুঝতে পারছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্বরাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রি সে ঘুমোতে পারেনি। ওই খাটের ওপরে সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জেলে দেখল, না, খাট ঠিকই আছে। আবার সে শুয়ে পড়লে। আর খানিক পরেই ঘুম ভেঙে গেল। কিসের একটা বিষম শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মার করে উঠি ও আলো জ্বালল।
সবকিছু নিঃশব্দ, নিথক। কোথাও একটুকু শব্দ নেই। সে আবার শুয়ে পড়লে। এবার আর সে আলো নেভালো না। ভোর রাত্রে কার দুর্বোধ্য আর্তকণ্ঠে বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো। খেতেরও খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বলেছিলাম তো তোমায় প্রথমে, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ, এবার বোঝো। সতীশ বলল। দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগা খাটখানার ওপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতে। তবে মোড়ো ওই খাট নিয়েই। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবে। দেখি ওর গলদ কোথায়। আর আমার আপিস? পাগল, কাল যে রবিবার। অগত্য বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথপানি চেয়েছিলে। সে উল্লাসে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলছি, যা বিক্রি করে দে। তা আমার কথা যদিও শুনেতে। সতীশ বলল, বলছো কি মা? ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করব? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো আগে সতীশ ঘুমোবে আর আমি জাগব। তারপর সতীশ জাগবে আর আমি ঘুমোবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দ থেকে চমকে উঠেছি না। ওই বুঝি অপদেবতা আমার গলা টিটি দিলে টিপে। কাদের বাড়ির ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলে কে যেন আমার বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দেও বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর ডোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হয় আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ! সতীশ ধর্মর করে উঠে বসল। ব্যাপার কি খগেন? ব্যাপার কি? ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরুল না। সতীশ আমার 2 কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল, খগেন, খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ও যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমার জাগতে হবে না, তুমি ঘুমো। আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই। আর তাছাড়া ঘুমও আমার হবে না আদৌ। ভীতু কোথাকার। তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনে নিঃশব্দে জেগে রইলাম। কেউ একটি কথাও কইলাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটমিট করে চাইছিল। বোধ হয় তারা যেন আমাদের বিপদে ঠিক ঠিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি।
এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আনে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, বোধ হয় কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের উপর দিয়ে সেই বিলাপধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনা সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগল। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল কিছু বেশি, তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল, কে কে ওখানে? কিছুই দেখা গেল না। কেউ সাড়া দিল না। সহসা সেই খাটখানো ঘরময় দাপাদাপি করে শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো। কিসের যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে কি যে হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি। একটি ছোট্ট ঘরে তখন সেই গভীর রাতে টিমটিম করে একটি দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের উপরে একটি মুমূর্ষু অবস্থার একটি লোক পড়ে রয়েছে। একটি ছেঁড়া মাদুরের ওপর তার সে রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলে। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো। চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের উপর সে বসে ঢুলছিল। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট শব্দ করে এক হা করে হাই তুললে। তারপর দুটো শব্দ দূরি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সে খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো। তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের মানে অঙ্গুলি সংকেত করে। বোধ হয় সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে ঝলক করে উত্তর বেরিয়ে গেলে আমি শিউরে উঠলাম। তাকে লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। তখন তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরলাম, ভোরের আলোয় চারদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান ফেরেনি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ
আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গো গো করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেয়। পাক্কা 3 ঘন্টা তদারক করার পর মাথা কেন ডাক্তার এসে বলে গেছেন ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক, এই আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিয়েই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাট বিদায় কর বাবা। খাট বিক্রি একটা বিজ্ঞাপন দেওয়া হবে। পরের দিন বিকালে অসংখ্য লোক বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হয়ে গেল। শেষ পর্যন্ত 2000 টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যা, মাছ থেকে কিছু লাভ হল। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দেওয়া হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথাটা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়। সে কি আজ অতৃপ্ত হয়েছে, না সে এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাতে খুঁড়ে খুঁড়ে মরে? কাউকে ওর উপর শুতে দেবে নাই কলি? মানে সব দিক দিয়ে অনেক চিন্তা দেখতে চেয়েছি আমাদের